একটা খুবই বিখ্যাত হিল স্টেশন ছিল। সবাই এখানে দূর দূর থেকে ঘুরতে আসতো। এই হিল স্টেশনে খুব ভিড় জমা হতো, কিন্তু এখন একেবারে জনশূন্য হয়ে থাকে, যেন এটা কোনো একটা কবরস্থান। আর এটার কারণ হলো অন্ধ ডাইনি। সেই জন্য কেউ এই রাস্তা দিয়ে পার হয় না। কিন্তু যখন ভাগ্যটাই খারাপ হয়, তখন মানুষ কি করবে? রাহুল নিজের স্ত্রী সুমনার সঙ্গে গাড়িতে বসে এই রাস্তা দিয়েই যাচ্ছিল, আর হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। না, না, এখানে যেন গাড়ি খারাপ না হয়। চল 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 চল। কি না না, তোমার সাথে তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। আরে চুপ করো, আগে তো এই গাড়ি, আর এখন তুমি। তোমার সাথে যখনই বাইরে যাই তখনই কিছু না কিছু খারাপ হয়ে যায়। এমনিতে তুমি জানো তো রাহুল, এখানে অন্ধ ডাইনি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। ওই অন্ধ ডাইনি লোকেদেরকে মেরে ফেলে। এখন চুপচাপ আমার কথা শোনো আর গাড়ি থেকে বেরিয়ে যাও। এখানে আমাদের প্রাণের ভয় আছে। দুজন গাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। দুজন স্বামী স্ত্রী দেবী মায়ের মন্দিরে গিয়ে পৌঁছে যায়। হেঁটে হেঁটে দুজনেই ক্লান্ত হয়ে গেছিল। ওরা মন্দিরের বাইরে গিয়ে বসে পড়ে, আর কি জানি কখন দুজনেই ঘুমিয়ে পড়ল। সুমনার কিছুক্ষণ পর চোখ খুলল। ও তখন হিল স্টেশনের ওপরে ছিল, আর ঠিক ওর সামনে অন্ধ ডাইনি দাঁড়িয়েছিল। এটা দেখে সুমনা চিৎকার করতেই যাচ্ছিল, আর তখনই রাহুল সুমনার মুখ বন্ধ করে দেয়। চিৎকার করো না, ওই অন্ধ ডাইনি আমাদের দুজনকে দেখতে পাবে না। রাহুল, আমরা আমরা ওপরে কি করে এলাম? আমি জানি না, শুধু আমাদের এখান থেকে পালাতে হবে। অন্ধ ডাইনি অন্যদিকে তাকিয়েছিল। দুজন এখান থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই অন্ধ ডাইনি পায়ের আওয়াজ শুনতে পেয়ে যায়। ডাইনি দুজনের পেছনে দৌড়তে লাগলো। ওরা দুজন ভুল দিকে দৌড়তে দৌড়তে পাহাড়ের একটা ধারে এসে পৌঁছে যায়। সামনে গর্ত আর পেছনে অন্ধ ডাইনি। দুজনেই জোরে জোরে হাঁপাচ্ছিল। ভয়ের চোটে ওদের হাত পা থর থর কাঁপছিল। রাহুল, আমি 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 মরতে চাই না। আমার খুব ভয় লাগছে। আমি মরতে চাই না রাহুল। চুপ চুপ, কিচ্ছু হবে না। কিছুক্ষণ দুজনে ওখানেই বসে রইল, কোনো রকম নড়াচড়া না করে। অন্ধ ডাইনি এখানে ওখানে হাত মারল। দুজন তার হাতে এলো না, তখন সে ফিরে যেতে লাগলো। তখনই সুমনা জোরে একটা নিঃশ্বাস ফেলল। ডাইনি আবার ওদের দিকে মুড়ে যায়। আরে ও জানতে পেরে গেছে যে আমরা এখানে আছি। একটা কাজ করো, আমি ওকে ব্যস্ত রাখবো। যখন ও সামনে আসবে তখন তুমি পালিয়ে যেও নিচে, ঠিক আছে? দুজন আলাদা আলাদা দিকে মুড়ে যায়। রাহুল যখনই পালাতে লাগলো, অন্ধ ডাইনি রাহুলের গলা ধরে ওকে হাওয়ায় তুলে নেয়। রাহুলকে এই অবস্থায় দেখে সুমনা জোরে চিৎকার করে ওঠে। রাহুল! অন্ধ ডাইনি রাহুলকে মেরে সুমনাকে হিল স্টেশন থেকে ধাক্কা দিয়ে দেয়, আর তারপর রাহুলের লাশটাকেও নিচে ফেলে দেয়। পরের রাতে রাহুলের ভাই একটা তান্ত্রিকের কাছে এসে পৌঁছয়। ওই অন্ধ ডাইনি আমার দাদার বৌদির প্রাণ নিয়ে নিল। আমি ওই ডাইনিকে ছাড়বো না। তোমার যত টাকা লাগবে আমি দেব, শুধু ওই ডাইনিকে শেষ করে দাও। ঠিক আছে, চল, আজকে ওই অন্ধ ডাইনির অস্তিত্ব একেবারে ঘুচিয়ে দেব। দুজনে পাহাড়ের ওপরে গিয়ে পৌঁছয়। সন্দীপ পাথরের ওপর রক্ত দেখে কাঁদতে শুরু করে। তখনই সন্দীপের সামনে অন্ধ ডাইনি চলে আসে। সন্দীপ ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়। তুই? আমি তোকে ছাড়বো না। আমার দাদার বৌদির খুন করেছিস তুই।
তোকে তো আমি মেরেই ফেলবো। অন্ধ ডাইনি সন্দীপকে হাওয়ায় তুলে নিল। তখনই তান্ত্রিক কিছু মন্ত্র পড়তে শুরু করলো। অন্ধ ডাইনি, ওকে কিছু করবে না, না হলে তোমাকে শেষ করে ফেলবো। তান্ত্রিকের মন্ত্রের প্রভাব ডাইনির ওপর দেখা যাচ্ছিল। ডাইনি সন্দীপকে ছেড়ে দিল। তারপর তান্ত্রিক ডাইনির আশেপাশে একটা ঘেরা বানিয়ে দিল, যে ঘেরা থেকে ডাইনি বাইরে বেরোতে পারছিল না। তান্ত্রিক, আমায় যেতে দে, আমি তোকে কিচ্ছু করব না। না, যেতে দেব না। তুই আজ অব্দি জানি না কত অসহায়দের প্রাণ নিয়ে ফেলেছিস। ওদের সবার পরিবারের জন্য আমি তোকে শেষ করে ফেলবো। এটাকে তুই এর দাদার বৌদিকে কাল রাতে মেরেছিলি, ভুলে গেলি? ওরা তোর কি ক্ষতি করেছিল? কেন মেরেছিস তুই ওদেরকে? এটা আমার জায়গা, আমি এখানে থাকি, আর আমার কারোর আশাটা ভালো লাগে না। যে এখানে আসবে তুই তাদের মেরে ফেলবি? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলবো, যেভাবে ওরা সবাই আমাকে মেরেছিল। কারা মেরেছিল? আমিও বাকিদের মতোই হিল স্টেশনে ঘুরতে এসেছিলাম। কিছু ছেলে আমার পিছু করছিল। ওরা আমাকে একা পেয়ে ধরে নেয় আর আমাকে ধরে ওপরে নিয়ে যায়। আমি চেঁচাতে থাকলাম, চিৎকার করতে থাকলাম, কেউ আমার সাহায্য করেনি। ওই ছেলেগুলো আমার ধর্ষণ করলো। আরে, একে পাহাড় থেকে নিচে ফেলে দে, কেউ কিছু জানতেও পারবে না। ওই ছেলেগুলো নিজের অপরাধ লুকোনোর জন্য আমাকে জ্যান্ত অবস্থায় পাহাড় থেকে নিচে ফেলে দিল। তখন থেকে আমি এখানেই থাকি, ডাইনি হয়ে। এখন এটাই আমার ঘর। এখানে যে কেউ আসবে আমি তাদেরকে মেরে ফেলবো, মেরে ফেলবো। বল তান্ত্রিক, আমার কি ভুল ছিল? আমাকে কেন মারা হলো? তান্ত্রিক ডাইনির কথা শুনে মন্ত্রে জপ করা বন্ধ করে দেয়। ডাইনি সুযোগ পেয়ে তান্ত্রিকের গলায় হামলা করে দেয়। তান্ত্রিক আবার মন্ত্র পড়ার চেষ্টা করে, কিন্তু এখন সে কিছুই করতে পারত না। আর তারপর ডাইনি তান্ত্রিককে মেরে ফেলল। এই হিল স্টেশন শুধু আমার, কেউ এখান থেকে বেঁচে পালাতে পারবে না। সন্দীপ পেছনে তাকিয়ে তাকিয়ে সামনে দৌড়চ্ছিল। অন্ধ ডাইনি সন্দীপের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর ওর গলাটা টিপে ধরে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ডাইনি সন্দীপের গলা ছেড়ে দেয় আর ও মাটিতে পড়ে যায়। আর তখনই ডাইনি নিজের পা দিয়ে সন্দীপের মাথাটা কুচলে দেয়। এই হিল স্টেশনটা শুধু আমার, এখানে যে কেউ আসবে মারা পড়বে। মেঘা অনেকদিন পর তার বান্ধবীদের সঙ্গে দেখা করার জন্য গ্রামে যাচ্ছিল। ও ট্রেন অনেক রাতে গ্রামের স্টেশনে পৌঁছল। ওই ট্রেন থেকে নামলো আর আশেপাশে রিক্সা বা ট্যাক্সি খুঁজতে লাগলো। স্টেশন একেবারে নির্জন ছিল। মেঘা দূর দূর পর্যন্ত কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিল না। ও একটু অস্থির হয়ে পড়ল। অনেক খোঁজার পর ও একটা রিক্সা দেখতে পেল, যার ভেতরে তার ড্রাইভার ঘুমোচ্ছিল। মেঘা ওই রিক্সাওয়ালার কাছে গেল। শুনুন দাদা। কি হয়েছে? আসলে আমি গ্রামে যাব। ড্রাইভার চোখ খুলে মেঘার দিকে তাকালো আর হঠাৎ করে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, ডাইনি, ডাইনি, ডাইনি,
ডাইনি, আমাকে যেতে দাও, আমি কিছু করিনি। চিৎকার করতে করতে মেঘার থেকে দূরে যেতে লাগলো। এ আপনি কি বলছেন? আপনি ভয় পাবেন না, আমি কোনো ডাইনি নই। দাঁড়ান। ড্রাইভার শান্ত হয়ে আস্তে আস্তে মেঘার কাছে আসতে লাগলো। আপনি ডাইনি নয় তাহলে কে আপনি? আমি শহর থেকে এসেছি, এই গ্রামে আমার বান্ধবী থাকে। আপনি কি আমায় গ্রাম অবধি ছেড়ে দিতে পারবেন? যদি আমি আপনাকে গ্রাম অবধি ছাড়তে যাই তাহলে ওই ডাইনি আমাকে ছাড়বে না। ডাইনি? কে ডাইনি? লাল শাড়ি পরে থাকা ডাইনি। আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। চলুন আপনি। আপনি সাথে আছেন সেই জন্যই তো ভয় লাগছে। আপনি লাল রং পরে রয়েছেন, যেটা ডাইনির মোটেই পছন্দ নয়। গ্রামে যদি কেউ লাল রঙের কাপড় পরে বেরোয় তাহলে ডাইনি তার শরীরকে 2 টুকরোতে ভাগ করে মাটির নিচে পুঁতে দেয়। এইসব শুনে মেঘা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তারপর নিজেকে সামলেও বলল, দেখুন, কথাটা বুঝুন। এত রাতে আমি হেঁটে যেতে পারবো না, আর এখানে অন্য রিক্সাও নেই। দরকার হলে বেশি টাকা নিয়ে নিন, কিন্তু প্লিজ এখান থেকে চলুন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে গ্রামের বাইরে একটা মন্দির আছে সেখানেই ছাড়বো, তারপর আপনাকে একা যেতে হবে। ঠিক আছে, চলুন। মেঘা কোনো রকমে মেনে নিল, আর দুজন গ্রামের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই ওরা মন্দিরের কাছে পৌঁছলো। মেঘা ড্রাইভারকে টাকা দিল, আর ড্রাইভার মন্দিরে হাত জড়ো করে ওখান থেকে চলে গেল। মেঘা একা হয়ে গেল। ও গ্রাম দেখতে পাচ্ছিল, কিন্তু ডাইনির গল্প শুনে ও একটু ভয় পেয়ে গেছিল, কিন্তু সাহস করে ও গ্রামের দিকে এগোতে থাকলো। মেঘা সড়কে হাঁটছিল, ততক্ষণে ও পেছন থেকে কাউকে অনুভব করল। ও ঘাবড়ে পেছনে দেখল, তখন ওখানে কেউই ছিল না। ওর চোখ মাটির দিকে পড়ল, আর ভয়ের চোটে গা দিয়ে ঘাম ঝরতে শুরু করল। মাটিতে লাল রক্তে পায়ের চিহ্ন ছিল, যেটা ওর পেছনে পেছনে আসছিল। মেঘা নিজের পা তুলে দেখল, তখন পা দুটো একদম পরিষ্কার ছিল। মেঘা ভয় পেয়ে উল্টো পায়ে হাঁটতে শুরু করে দিল, কিন্তু সেই পায়ের চিহ্ন ওর কিছু করতে থাকলো। মেঘা থেমে গেল। ওই চিহ্ন চলতে চলতে ওর পাশে এসে থেমে যায়। মেঘা ওখান থেকে যাওয়ার জন্য ঘুরল, আর যখনই ঘুরে দেখল ওর কাঁধের ওপর একটা রক্তে লথপথ হাত পড়ে যায়। মেঘা এত বেশি ভয় পেয়ে গেল যে ও চিৎকার করতে করতে গ্রামের দিকে পালাতে লাগলো। মেঘা চিৎকার করতে করতে গ্রামের দিকে পৌঁছলো। আমায় বাঁচাও, ওই ডাইনি আমায় মেরে ফেলবে, আমায় বাঁচাও। অনেকজন লোক তাদের ঘর থেকে বাইরে চলে আসে। মেঘার বান্ধবীরাও বাইরে চলে এলো। মেঘা ওর বান্ধবীকে তার ঘরের বাইরে আসতে দেখলো, আর পুরো জোর লাগিয়ে ও ঘরের ভেতরে দৌড়লো। ওর বান্ধবীও ওর পেছনে দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। তুই লাল রং পরে কেন এসেছিস গ্রামে? ভুলটা আমারই ছিল, তোকে এখানে ডাকাই উচিত হয়নি। একটা কাজ কর, তুই পালিয়ে যা গ্রাম থেকে, না হলে এই ডাইনি তোকে ছাড়বে না। আমার স্বামীর মতো তোকেও মেরে ফেলবে। ওরা দুজন ঘরের কথা বলছিল, তখনই ডাইনির লাল রক্তে মাখা একটা হাত দরজা ভেঙে ভিতরে চলে এলো, আর মেঘাকে টেনে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। ডাইনির হাতটা মেঘাকে টেনে ঘরের বাইরে ছুটে দিল। ও কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। গ্রামের সবাই মেঘাকে দেখার জন্য ওর কাছে যেতে লাগলো। মেঘার উপরে লাল আলো, লাল শাড়ি পরে থাকা ডাইনিকে দেখতে পেল। গ্রামের সবাই থেমে গেল আর নিজেদের ঘরের দিকে পালাতে লাগল। ডাইনির রূপ খুবই মারাত্মক লাগছিল। পুরো শাড়ি রক্তে লথপথ হওয়ার কারণে ওই রক্তের ফোঁটা মেঘার শরীরে পড়ে যাচ্ছিল। মেঘার চেহারা রক্তে লাল হয়ে গেছিল। আমি তোমাদের কতবার বলেছি যে এই গ্রামে কেউ যেন লাল রঙের কাপড় পরে না আসে, কিন্তু তোমরা আমার কথাই শোনো না। এখন এই মেয়েটা প্রাণে মরবে।
এইটুকু বলে ওই ডাইনি ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। ডাইনিকে দেখে মেঘা পালাতে লাগলো। মেঘাকে পালাতে দেখে ডাইনি নিজের হাত লম্বা করে দিল আর ওকে হাওয়ায় তুলে নিল। ডাইনি মেঘাকে নিজের মাথার ওপরে তুলে নিল আর ওর শরীরকে মাঝখান থেকে ফাল করতে লাগলো। যেমন যেমন মেঘার শরীরের 2 টুকরো হচ্ছিল, তখন তখন মেঘার গরম রক্ত ডাইনির মাথার উপর দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ল। এই রক্তের কারণে ডাইনির শাড়ি আরো লাল হতে লাগলো। শরীর ফাল হওয়ার সময় মেঘা এত জোরে চিৎকার করছিল যে ওর চিৎকারের জন্য পুরো গ্রাম কেঁপে উঠছিল। সব গ্রামবাসীদের আত্মা কাঁপতে লাগলো। সব শেষে মেঘার শরীরের 2 টুকরো হয়ে গেল আর ও ওখানেই হাওয়ায় ঝুলতে থাকলো। ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। ওর নিজের হাত জোরে মাটিতে মেরে দিল আর সেই কারণে জমিতে 2টো গর্ত হয়ে গেল। ডাইনি নিজের 2টো হাতে 2টো টুকরো নিয়ে আর 2টো গর্তের মধ্যে একটা একটা করে ছুঁড়ে দিল। যখনই টুকরো গর্তে পড়লো ওর ওপর এমনি এমনি মাটি পড়তে থাকলো আর দেখতেই দেখতে গর্ত ভরে গেল। মাটি যেমন ছিল তেমনই হয়ে গেল। ডাইনির ভেতর থেকে লাল আলো বেরোতে লাগলো আর ওই আলোতে ও উধাও হয়ে গেল। ডাইনির যাওয়ার পরে মেঘার বান্ধবী ওই গর্ত থাকা জায়গায় এলো আর কাঁদতে লাগলো। ধীরে ধীরে সব গ্রামবাসীরা জমা হতে লাগলো। দূরে কোথাও পাহাড়ে একটা গভীর জঙ্গল ছিল। জঙ্গলের গাছ এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে কখনো পড়তো না আর দিনের আলোতেও ওই জঙ্গলে অন্ধকারই হয়ে থাকতো। ওই জঙ্গলে একটা অনেক বড় আর পুরনো বট গাছ ছিল যার ভেতরে একটা ডাইনি বাস করত। সবাই তাকে জঙ্গলি ডাইনির নামে জানতো। তার ভয় জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওই ডাইনি এত মারাত্মক ছিল যে জঙ্গলি জানোয়াররাও তার থেকে অনেক দূরে দূরে থাকত। জঙ্গলের বাইরে একটা কুঁড়ে ঘর ছিল যেখানে সুদীপ তার অসুস্থ মায়ের সাথে বাস করত। একদিন ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। মা, তোমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে জঙ্গলে গিয়ে কিছু ভেষজ ওষুধ আনতেই হবে। না, তুই ওই জঙ্গলে কখনো যাবি না। ওই জঙ্গলি ডাইনির কারণে আমি তোর বাবাকে হারিয়ে ফেলেছি। এখন আমি তোকে হারাতে চাই না। আর আমি যদি না যাই আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমার কিছু হবে না মা, আমি বেশি ভেতরে একদম যাব না। না, তোকে আমার দিব্যি, তুই ওই জঙ্গলের দিকে তাকাবিও না। যা, রাতে পোড়ানোর জন্য কিছু কাঠ নিয়ে আয়। সুদীপ হতাশ হয়ে বাইরে আসে আর কুড়ুল তুলে কাঠ আনতে বেরিয়ে পড়ে। ও ঘর থেকে কিছুটা দূরে আসে আর এক জায়গায় কাঠ কাটতে লাগলো। এতক্ষণে সুদীপ মায়ের কাশির আওয়াজ শুনতে পেয়ে যায়। ও রেগে কুড়ুল ছুঁড়ে দিল আর বলল, বারবার দিব্যি আমাকে থামিয়ে দেয়, কিন্তু এইবার নয়। আজ তো আমি ওষুধ নিয়েই তবে আসব। সুদীপ কুড়ুল হাতে নিল আর দৌড়ে ঘরের দিকে এলো। ঘরের দিকে ঝুঁকে দেখল তখন মা চোখ বন্ধ করে শুয়েছিল। ও আস্তে করে একটা মশাল নিল আর জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। সুদীপ জঙ্গলের সীমা অবধি পৌঁছে গেল। দুপুরের সময় ছিল আর জঙ্গলের বাইরে কড়া রোদ্দুর, কিন্তু জঙ্গলের ভেতরে এত ঘন অন্ধকার যে রাত হয়ে গেছে। সুদীপ জঙ্গলে যাওয়ার আগে মশাল জ্বালালো আর কুড়ুল আর মশাল নিয়ে আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। সুদীপ যত ভেতরের দিকে যাচ্ছিল সূর্যের আলো ততই কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর
আলোর দৃশ্য কম হয়ে গেল আর সুদীপ মশালের সাহায্যে আগে এগোতে লাগলো। ওই জঙ্গল একেবারে শান্ত ছিল, যেন জঙ্গলি ডাইনির ভয়ে চুপচাপ হয়ে রয়েছে। কিছুটা আগে এগোনোর পর সুদীপ ওখানে মানুষ আর জানোয়ারদের কঙ্কাল দেখতে পেল। ও ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সাহস করে আগে এগোতে লাগলো। চলতে চলতে ও সেই বটগাছের সামনে এসে পৌঁছলো। সুদীপ খুব সাহস করে ওই বটগাছের দিকে দেখল। ওই বটগাছ এত শান্ত আর ভয়ঙ্কর ছিল যে সত্যি একটা জঙ্গলি ডাইনির মতো দেখতে লাগছিল। ও কোনো আওয়াজ না করে আগে এগোতে লাগলো। সব শেষে সুদীপ ভেষজ ঔষধের কাছাকাছি পৌঁছেই গেল। ও মশালটা একটা পাথরের ওপর রেখে দিল আর ভেষজ দ্রব্য ভাঙতে লাগলো। ও ওখান থেকে অনেক রকমের গাছগাছড়া তুলল আর মশাল নেওয়ার জন্য আগে এগোলো। আর যখনই ও নিজের পা আগে বাড়ালো, ওর পা একটা কাঠের ওপরে পড়ে যায় আর ওই কাঠটা ভেঙে গেল। ওই কাঠটা ভাঙার আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করল। সুদীপ ভয় পেয়ে গেল। ও ভেষজ দ্রব্য কোমরে বেঁধে নিল আর মশাল নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো। ওর পায়ের আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করছিল। সুদীপ এবার ওই বটগাছের সামনে এলো আর ও দেখল যে কঙ্কালের সংখ্যা অনেক বেড়ে গেছে। ও দৌড়তে লাগলো আর দৌড়তে দৌড়তে ওর পা একটা কঙ্কালের ওপর পড়ে যায়। ওর এত জোরে আওয়াজ বের হলো যে সব পাখিরা চেঁচামেচি করতে লাগলো। ভয় পেয়ে সুদীপের পা ওখানেই জমে গেল। শান্ত দাঁড়িয়ে থাকা ওই বট গাছটা হঠাৎ নড়তে লাগলো। ওর ডালপালা বড় হতে লাগলো। ওই সব দেখে সুদীপ ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু একটা ডাল ওকে থামিয়ে দিল আর চাকিয়ে ওকে নিজের হাতের ওপরে তুলল। এবার ওই বট গাছটা চিড়ে সেই জঙ্গলে ডাইনি বাইরে বেরোতে লাগলো। ও ওই গাছের মতোই লম্বা আর দেখতে একেবারে মারাত্মক ছিল। সুদীপ এই সব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগে, বাঁচাও 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 আমাকে। এই অন্ধকার জঙ্গলে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজ অনেক দিন পরে মানুষের মাংস খেতে পাবো। বাহ, খুব ভালো কথা। তোকে খাওয়ার পর আমি তাকেও খেয়ে ফেলবো। মরার জন্য তৈরি হয়ে যা। ডাইনি তারপর নিচে পড়ে থাকা একটা কঙ্কাল হাওয়ায় তুলে নিল আর সেটার হাড়গুলো আলাদা করে দিল। ওই হাড়গুলো ধারালো পাথরে পরিণত হয়ে গেল আর ডাইনির ইশারা করা মাত্রই সুদীপের পুরো শরীরে ঢুকে গেল। সুদীপ এক ঝটকায় মরে গেল। ডাইনি ওকে ডালপালা থেকে মুক্ত করে দিল আর সুদীপের দেহ ওখানেই হাওয়ায় দাঁড়িয়ে রইল। ডাইনি আবার ইশারা করল আর ওই সব হাড়গুলো সুদীপের শরীর থেকে বেরিয়ে আবার কঙ্কাল হয়ে গেল। সুদীপের পুরো শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। ডাইনি আবার জোরে জোরে হাসতে লাগলো আর ঠিক তখন একটা ডাল এলো আর সুদীপের পেটে ঢুকে গেল। ওই ডালটা সুদীপকে ডাইনির কাছে নিয়ে এলো। ডাইনি ওকে খাওয়ার জন্য নিজের মুখটা খুলল আর ডালটা সুদীপকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি সুদীপকে চিবোতে লাগলো আর ওর হাড়গুলোর ভাঙার আওয়াজ আসতে লাগলো। পরে সুদীপের সব হাড়গোড় বাইরে ছুঁড়ে দিল। দারুণ মজা হলো। খুব মিষ্টি মানুষের মাংস। বাহ, চলো এবার ওর মাকে খাওয়া যাক।
জঙ্গলের বাইরে রাত হয়ে গেছিল আর সুদীপের মা ঘরে সুদীপের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। মা খাটের ওপরে বসে ভাবছিল, কোথায় যে চলে গেল? জঙ্গলে যদি না যায় তাহলে ভালো। এত রাতে এখন ওকে কোথায় খুঁজতে যাব? এরপর সুদীপ ঘরের ভেতরে এলো আর মায়ের পাশে বসে পড়ল। এত দেরি করে দিলি ঘরে আসতে, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আমি এসে গেছি তো, চলো আমরা এবার খাবার খাই গিয়ে। মা উঠে খাবার দিতে লাগলো, কিন্তু এ কি, সুদীপের শরীর ডাইনির রূপ ধারণ করে নিল। ওই ডাইনিকে দেখে মা ভয় পেয়ে যায় আর দৌড়তে লাগে, কিন্তু সে বেশি দূর অবধি দৌড়তে পারল না, কারণ বাইরে ওই বট গাছটা পুরো কুঁড়ে ঘরটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। একটা ডাল মাকে চাকিয়ে তুলল আর ডাইনির সামনে নিয়ে গেল। আমার আমার সুদীপ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কোথায় আমার সুদীপ? এক্ষুনি জানতে পেরে যাবি। ডাইনি নিজের মুখ খুলল আর ডালটা মাকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি মাকে গিলে ফেলল আর হাড়গোড় আবার বাইরে ছুঁড়ে দিল। ডাইনি গাছে চলে গেল আর ওই গাছটা মাটিতে ঢুকে উধাও হয়ে গেল। পাহাড়ের পেছন থেকে সূর্য উদয় হতে লেগেছিল। যখনই সূর্যের আলো মায়ের হাড়ের ওপর পড়ল, হাড়গুলো জ্বলতে লাগলো।